46-এ যেমন কেউ 15, এটা পাওয়া অসম্ভব, কারণ 46-এ ম্যাথ সম্ভবত ম্যাথ পার্টে একটা ভুল ছিল, মেন্টাল অ্যাবিলিটিতে দুটো ভুল ছিল, তার মানে 30-এর ম্যাথ মেন্টালে 30-এর মধ্যে 30 পাওয়া এটা কারো পক্ষে সম্ভব না, তিনটা ভুলই ছিল। আমরা 6 এম ক্লাবে 47-এর আগে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করব। এই ক্লাসগুলো আমি নিব টাইপ ভিত্তিক। আমি বলছি 100 টাইপের ম্যাথ করব। 100 টাইপের ম্যাথ যদি কেউ করে, 100 টাইপ, 100 টাইপের ম্যাথ করলে বাজারে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তার আর কোনো ম্যাথ করতে হবে না। 100 টাইপের ম্যাথ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ওয়ালাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে অনেক দিন পর দেখা। অনেকেই আছেন একদম নতুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মানে আমি সহ সবাই ভালো আছি আর কি, আলহামদুলিল্লাহ। আজ আমরা দেখব যে বিসিএস এর সিলেবাস অ্যানালাইসিস করব, ম্যাথের সিলেবাস অ্যানালাইসিস করার পর বিগত যে বিসিএস পরীক্ষাগুলো আছে সেটা কোশ্চেন অ্যানালাইসিস করব। এটা করার পর আমরা দেখবো যে আসলে 6 এম ক্লাবে আমাদের যে ম্যাথের যে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো করানো হবে, এটা থেকে আসলে আপনাদের কি বেনিফিটটা হবে। সামনে তো 47 বিসিএস আছে, 27 জুন ডেট দিছে। আসলে এগুলো থেকে আপনারা আসলে কি বেনিফিটটা পাবেন, আমিও আপনাদের খুব মিস করি। সামনে হয়তো রিভিশন প্রোগ্রামে 47 আবার দেখা হবে, আর 6 এম ক্লাবে তো এখন আসেনি। আর আজকের ক্লাস শেষে আমি আপনাদের প্রশ্ন নিব যে আসলে ম্যাথ নিয়ে আপনারা কে কি প্রবলেম ফেস করছেন, চেষ্টা করব আপনাদের সেগুলোর সঠিক সমাধান বলে দেওয়ার। এখানে যারা জয়েন করছেন 47-এ, আপনারা ম্যাথ থেকে কে কত মানে আশা করেন যে আমি ম্যাথে এত মার্ক পেলেই আপনি সন্তুষ্ট? আপনাদের টার্গেটটা কত? 47 বিসিএস আপনাদের প্রত্যেকের টার্গেটটা কত একটু কমেন্ট সেকশনে লেখেন। হাসিবুল হাসান লিখছেন 15, জলি লিখছেন 10, তানভীর ফুয়াদ 12, আসিফ হুসাইন 12, অপ্পো 10, খাদিজা 10, 10, 12, 15, সরি বাট নট সরি। 15 আসলে 46-এ যেমন কেউ 15, এটা পাওয়া অসম্ভব, কারণ 46-এ ম্যাথ সম্ভবত ম্যাথ পার্টে একটা ভুল ছিল, মেন্টাল অ্যাবিলিটিতে দুটো ভুল ছিল, তার মানে 30-এর ম্যাথ মেন্টালে 30-এর মধ্যে 30 পাওয়া এটা কারো পক্ষে সম্ভব না, তিনটা ভুলই ছিল। এখানে মোটামুটি সবারই দেখতেছি 10 থেকে 12-র মধ্যে, 10, 12 বা 12 প্লাস এরকম টার্গেট। ভালো। সবসময় টার্গেটটা একটু বেশি রাখা ভালো। তো ঠিক আছে, আপনারা যে টার্গেট করছেন এই টার্গেট অনুযায়ী এখন থেকে আসলে কিভাবে আপনারা প্র্যাকটিস করলে এই টার্গেটটা ফিল আপ করতে পারবেন ম্যাথে, সেটা আমি বলে দেবো আজকের এই সেশনে। তো আমরা শুরু করে দিই, হ্যাঁ। আমাদের সবাইকে স্বাগতম করছি বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন অ্যানালিসিস ম্যাথ পার্টের। তো আমরা প্রথমেই, যেহেতু আমরা সিলেবাস অ্যানালাইসিস করব, আমাদের প্রথম কাজ হচ্ছে কি পিএসসি যে সিলেবাসটা দিছে সেইটা একটু আমাদের ভালোভাবে দেখা। পিএসসি সিলেবাসটা আসলে কি দিছে আমরা একটু দেখি। দেখেন, পিএসসি থেকে প্রিলির জন্য যে সিলেবাসটা দিচ্ছে, এটা ম্যাথকে 5টা পার্টে ভাগ করছে, টোটাল 5টা পার্ট। এটা হচ্ছে আমার ম্যাথের সিলেবাস। তো এই 5টা পার্টের মধ্যে দেখেন একটা পার্ট মাত্র পাটিগণিত, সেটা হচ্ছে পার্ট 1। এই 5টা পার্টে যে এখানে পাটিগণিত যে পার্টটা, এখানে কি কি টপিক আছে এবং কোন টপিকগুলো থেকে আসলে কি রকম প্রশ্ন আসে সেটা আমরা দেখব। এখানে দেখেন এই যে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু শতকরা, এটাকে আমি মুনাফা ধরি, যে মুনাফা, অনুপাত, লাভ ক্ষতি, এই যে টপিকগুলো, এখানে দেখেন ঐকিক নিয়ম আছে। সিলেবাসের মধ্যে কিন্তু ঐকিক নিয়ম নাই, এখানে কোথাও ঐকিক নিয়ম লেখা নাই, পাটিগণিত পার্টের মধ্যে ঐকিক নিয়ম এই সিলেবাসের মধ্যে নাই। কারণ ঐকিক নিয়ম থেকে ম্যাথ পার্টে প্রশ্ন সিলেবাসে যেহেতু নাই, আসার সম্ভাবনাও নাই। তবে ঐকিক নিয়ম থেকে মেন্টাল অ্যাবিলিটিতে প্রশ্ন আসে। বিগত বিসিএস গুলো যদি আমরা অ্যানালাইসিস করে একটু পরেই দেখব, 2-3টা প্রশ্ন আসছে, তবে যে প্রশ্নগুলো আসছে এগুলো একদম সহজ ম্যাথ, তবে সেটা মেন্টাল অ্যাবিলিটি পার্টে আসছে। এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি টপিক বলি, সেটা হচ্ছে শতকরা, এখানকার লাভ ক্ষতি, লসাগু গসাগু, এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে ক্রমান্বয়ে আসবে অনুপাত সমানুপাত, বাস্তব সংখ্যা, তারপরে মুনাফা। এটা হলো পাটিগণিত। তার মানে 15-এর মধ্যে 3 নম্বর হইলো শুধুমাত্র পাটিগণিত। এই জন্য বলা হয় যে বিসিএস এর পরীক্ষা মানেই হচ্ছে অনেকটা বীজগণিত পরীক্ষা। এখানে বীজগণিত থেকে বেশি প্রশ্ন আসে। উল্টো দিকে যারা ব্যাংকে পরীক্ষা দেয়, বা ব্যাংকের যে সিলেবাসটা, ব্যাংকে তো নির্দিষ্ট এরকম কোনো সিলেবাস নাই, তো ব্যাংকের যে প্রশ্নগুলো হয় সেখানে মূলত পাটিগণিত পার্ট থেকে একটু বেশি প্রশ্ন আসে। এরপরে আসেন 2 নম্বর যে
বীজগণিত পার্টকে এরা আবার তিনটা ভাগে ভাগ করছে। 2 নম্বরে দেখেন এখানে বীজগাণিতিক সূত্রাবলী, খুব ইম্পর্টেন্ট। বহুপদী উৎপাদক যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ মনে করি, উৎপাদকের বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে না, এটা আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে বীজগাণিতিক সূত্রাবলী থেকে প্রশ্ন আসে, জাস্ট এটা সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং সূত্রের প্রয়োগটা পারেন, এনাফ। এই সমীকরণ, এই যে বহুপদী ও দ্বিপদী সমীকরণ, সমীকরণ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হইল অসমতা। এখান থেকে প্রশ্ন একটা আসবেই। তার মানে এই 2 নম্বর পার্টের যে 3 নাম্বার, তার মধ্যে থেকে এই অসমতা থেকে 1 মার্ক, বীজগণিতিক সূত্রাবলী থেকে 1 মার্ক, সমীকরণ থেকে 1 মার্ক, এই 3 মার্ক আসার সম্ভাবনা বেশি। মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়, কারণ পিএসসি নিজেরাই এই সিলেবাস সম্পূর্ণ ফলো করে না। যে এখানে পাটিগণিত থেকে 3 মার্ক, ভাই পাটিগণিত থেকে 3 মার্ক আসে, অনেক সময় 4-5 মার্কও আসে, অনেক সময় কমও আসে। এই 3 নাম্বার পার্টটা, এইটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টটার মধ্যে দেখেন, এখানে 3 মার্ক, কিন্তু টপিক খুবই কম। সূচক, লগ, ধারা, তিনটা টপিক। সূচক, লগ, ধারা, মানে তিনটা টপিক থেকে 3 মার্ক। তাহলে এই তিনটা টপিক আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেউ যদি পরীক্ষার আগে, পরীক্ষার আগে 2-3 দিন আগে ম্যাথ করার দরকার নাই। কমপক্ষে পরীক্ষার 15 দিন আগে ম্যাথ ক্লোজ করে দিবেন। পরীক্ষার আগের দিন আপনারা চাইলে জাস্ট সূত্রগুলো একবার চোখ বুলে যেতে পারেন। কারণ পরীক্ষার আগে যদি আপনারা ম্যাথ করেন, এখানে প্রচুর সময় যাবে। ওই সময়টা ম্যাথের পিছনে না দিয়ে অন্য সাবজেক্ট আপনাদের রিভিশন করাটা ভালো। তবে একবার শুধু সূত্রগুলো, যে সূত্রগুলো যাতে মনে থাকে, একবার রিভিশন করতে পারেন। তাহলে আমি বলবো যে রিভিশনের ক্ষেত্রে প্রথমে এই যে সূচক, লগ, ধারা, এই তিনটা টপিক পড়া দরকার, কারণ এই তিনটা টপিক থেকে 3 টপিক, 3 নাম্বার পাওয়া খুব সহজ। এবং এই সূচক, লগ, ধারার অঙ্ক কিন্তু কম, খুবই কম অঙ্ক। এখানে 3 মার্ক, এই যে অসমতা থেকে 1 মার্ক আসে, এই 4 মার্ক আসে। এই চারটা টপিক পড়লে 4 মার্ক কমন পাওয়া খুবই সহজ, মানে কমন পাবেনই আপনারা। 4 নম্বর পার্টে আছে জ্যামিতি। তো আমরা 4 নম্বর পার্টে যাওয়ার আগে, বীজগণিতের আরেকটা পার্ট হচ্ছে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এখান থেকে সেট থেকে প্রশ্ন আসে। এই বিন্যাস এবং সমাবেশের মধ্যে থেকে সমাবেশ থেকে প্রশ্ন আসে, সম্ভাব্যতা থেকে প্রশ্ন আসে। এই তিনটা টাইপ থেকে বেশি প্রশ্ন আসে। মাঝে মধ্যে বিন্যাস থেকে প্রশ্ন আসে, সম্ভবত বিগত 12টা বিসিএস এ 2টা বা 3টা প্রশ্ন বিন্যাস থেকে আসছে। সমাবেশ থেকে বেশি প্রশ্ন আসে। এখানে পরিসংখ্যান একটা পার্ট লেগেছে, পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না। তবে পরিসংখ্যান থেকে বিগত বিসিএস গুলো 2টা কি 3টা প্রশ্ন ছিল এরকম গড় নির্ণয়ের, এটা পরিসংখ্যানের মধ্যে আমরা রাখতে পারি। আর পরিসংখ্যান থেকে মাঝে মধ্যে আসে যেটা গড়, এই গড়ের অঙ্ক আমরা পারি। এখন এই টাইপটার মধ্যে, এই 5 নম্বর পয়েন্টের মধ্যে অনেকের খুব কঠিন লাগে কেন? বিন্যাস, সমাবেশ, সম্ভবত অনেকের কাছে খুব কঠিন লাগে। দেখেন, এই বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতার যে প্রশ্নগুলো আসে, একদম বেসিক থেকে প্রশ্ন আসে। মানে আপনি বিন্যাস কি, সমাবেশ কি, সম্ভাব্যতা কি, এইটুকু যদি আপনারা জানতে পারেন, জাস্ট এইটুকু যদি বুঝতে পারেন, বিন্যাস সমাবেশের সূত্রের হিসাবটুকু যদি করতে পারেন, বিন্যাস সমাবেশ যে প্রশ্নগুলো আসে এখান থেকে, সেগুলো আপনারা পারবেন। তাই আমি বলবো এখান থেকে যদি বাদ দিতে চান, বিন্যাসটা বাদ দিতে পারেন। বিন্যাসের টাইপ অনেক বেশি, এখানে অনেক বেশি ম্যাথ। সমাবেশ থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু এখানে ম্যাথ কম। সম্ভাব্যতা সহজ আছে, সম্ভাব্যতা করতে পারেন। এখানে তো আপনার এই বিন্যাস সমাবেশ হচ্ছে আপনার ইন্টার লেভেলে যারা সায়েন্স নিয়ে ইন্টার ম্যাথ ছিল, তারা বিন্যাস সমাবেশ সেখানে করছেন। তো ইন্টার লেভেলে তো ওই কঠিন লেভেলের ম্যাথগুলো আসবে না আপনাদের, খুব সহজ সহজ ম্যাথ আসবে। যেমন 46-এ সম্ভবত একটা ম্যাথ আসছিল যে কনিক, কনিক শব্দটাই কতভাবে সাজানো যায়, এটা বিন্যাস থেকে একটা প্রশ্ন আসছে। কিন্তু এটা খুবই সহজ, যে বিন্যাসের বেসিক কনসেপ্টটুকু যার আছে সেটা পারবে। বেসিক কনসেপ্টটুকু যার আছে সেটা পারবে। কারো যদি বেসিক কনসেপ্টটা নাও থাকে, যদি সময় থাকে, এটা এরকম করে লিখে 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 সে করতে পারবে। CONIC, CNOIC, এইভাবে লিখে লিখে করতে পারবে, তো টাইম বেশি লাগবে। আসলে এটা করা বোকামি একটা। তো দেখা গেলে বেসিক কনসেপ্ট থেকে আসে। এরপর আসেন জ্যামিতি। জ্যামিতির মধ্যে থেকে যদি আমি দেখি, এই রেখা, কোণ, ত্রিভুজ, আমি ত্রিভুজের মধ্যে পিথাগোরাসটাকে ইনক্লুডেড করে নিলাম। এই ত্রিভুজ, এই পার্টটা ইম্পর্টেন্ট। চতুর্ভুজ থেকে, চতুর্ভুজ থেকে প্রশ্ন আসে না, এটা বাদ দেন। চতুর্ভুজ থেকে খুবই কম প্রশ্ন আসে, আপনারা এটা বাদ দিতে পারেন, কারণ আপনাদের হাতে এখন খুব বেশি সময় নেই, যেহেতু জুনের 27 তারিখ পরীক্ষা। তাহলে এখানে ত্রিভুজটা করবেন, ত্রিভুজের মধ্যে পিথাগোরাস ইনক্লুডেড। বৃত্ত থেকে প্রশ্ন আসে, তবে খুব কম, বৃত্তটা পড়তে পারেন। তাহলে জ্যামিতির মধ্যে ত্রিভুজটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই যে রেখা, কোণ, ত্রিভুজ, এই টাইপটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। পরিমিতি, এখান থেকে পরিমিতি থেকে প্রশ্ন আসে।
বেশিরভাগ ক্ষেত্রে সরল ক্ষেত্র থেকে। সরল ক্ষেত্র কোনগুলো? সরল ক্ষেত্র হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু, তারপর বিষমবাহু, তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে দেওয়া দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ, এইসব। তারপরে হচ্ছে আপনার বর্গের ক্ষেত্রফল, বর্গের কর্ণের দৈর্ঘ্য, রম্বস, তারপর আয়তক্ষেত্র। হ্যাঁ, এই সবগুলোকে বলা হয় সরল ক্ষেত্র। এইখান থেকে বেশি প্রশ্ন আসে। 9-10-এর যে পরিমিতির পার্টটা আছে এটা। আর এটা হচ্ছে ঘনবস্তু, এটা অনেকের কাছে কঠিন লাগে, তবে এখান থেকে প্রশ্ন কম আসে। আপনারা শেষ সময় রিভিশনের ক্ষেত্রে ঘনবস্তুটা বাদ দিতে পারেন, তবে সরল ক্ষেত্রটা রিভিশন করতে হবে। এই হলো টোটাল আমাদের যে পিএসসি কর্তৃক যে সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসের আমি অ্যানালাইসিস করলাম যে কোন পার্ট থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। এবার বিগত বিসিএসগুলোতে যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি যে কোন টপিক থেকে কোন বিসিএসে কয়টা করে প্রশ্ন আসছে, দেখেন এখানে শতকরা যে টাইপটা আছে, শতকরা, শতকরা থেকে দেখেন 12টা বিসিএসে টোটাল 8টা প্রশ্ন আসছে। এরপর 8টা প্রশ্ন আছে 12টা বিসিএস এর মধ্যে লসাগু গসাগু থেকে। তার মানে রিভিশন করতে হলে শতকরাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, শতকরা লসাগু গসাগু এই দুটো ফার্স্ট প্রায়োরিটির পাবে। এরপরে যদি আমি আসি লাভ ক্ষতি, পাটিগণিতের রিভিশনের ক্ষেত্রে লাভ ক্ষতি, মুনাফা, সরল মুনাফা যৌগিক মুনাফা মিলে, দুইটা মিলে দেখেন 7 মার্ক, দুইটা মিলে 7 মার্ক। এখানে অনেকে যৌগিক মুনাফাকে কঠিন মনে করে, ভাই যৌগিক মুনাফা তো কঠিন কিছু না। যৌগিক মুনাফা বরঞ্চ সরল মুনাফা থেকে সহজ, কারণ যৌগিক মুনাফার একটাই সূত্র, একটাই সূত্র। আর যৌগিক মুনাফার হিসাবটা জটিল, ঠিক আছে, হিসাব জটিল, আপনাকে প্রিলিমিনারিতে ওই জটিল হিসাব করতে দিবে না। যেমন 43-তে একটা প্রশ্ন ছিল মনে হয়, অপশনটাই দেওয়া ছিল এরকম 11 বাই এখানে সামথিং কিছু একটা ছিল, তার উপরে পাওয়ার 11। ভাই এটা তো হিসাব ক্যালকুলেটর ছাড়া আমার এমনিতে হিসাব করাটা সম্ভব না। এটা তো ক্যালকুলেটর ছাড়া হিসাব করা সম্ভব না, এই জন্য অপশনটাই এরকম করে দিয়ে দিয়েছে যাতে আপনারা দ্রুত অ্যান্সার করতে পারেন। তার মানে মুনাফা থেকে আপনারা এখানে, তাহলে এখানে শতকরা লাভ ক্ষতি লসাগু গসাগু মুনাফা। ঐকিক নিয়ম থেকে দেখেন একটা প্রশ্ন আসছে 42তম বিসিএস এ, যেটা স্পেশাল বিসিএস ছিল। তাছাড়া ঐকিক নিয়ম থেকে কোনো প্রশ্ন নাই। গড় এটা পরিসংখ্যানের মধ্যে পড়ে, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আসছে গড় থেকে। আর বাস্তব এবং জটিল সংখ্যা, আমি বাস্তব সংখ্যাকে মানে এটা জটিল সংখ্যার এর মধ্যেই পড়ে যায়, সংখ্যার মধ্যেই পড়ে। এখানে 6টা প্রশ্ন আসছে, টোটাল 6টা প্রশ্ন আসছে। এখানে যে জটিল সংখ্যার যে প্রশ্নগুলো আছে একদম বেসিক কনসেপ্ট থেকে এই প্রশ্নগুলো আসছে। এই হলো আমার পাটিগণিত পার্ট। তাহলে পাটিগণিত যদি আমরা রিভিশন করি, আমরা শতকরা করব, লসাগু গসাগু করব, লাভ ক্ষতি করব, মুনাফা করব। অনুপাত থেকে 5টা প্রশ্ন আসছে। আপনি যাদের টার্গেট 12+, যাদের টার্গেট 12+, ভাই শতকরা লাভ ক্ষতি মুনাফা অনুপাত তারপর লসাগু গসাগু ঐকিক নিয়ম বাদ দেন। গড় আপনারা জাস্ট বেসিক কনসেপ্টটা জানলেই হবে। গড় ওই যে ক্লাস 5-এ করছিলেন না, যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, ভাই এটা জানা থাকলেই হবে। আর এই বাস্তব সংখ্যা, এই হচ্ছে আমার পাটিগণিতের প্রশ্ন অ্যানালাইসিস, কোন বিশেষে কতগুলো প্রশ্ন আসছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি, বীজগণিত। দেখি বীজগণিতের সব থেকে বেশি প্রশ্ন কোন কোন টপিকে আসছে। বীজগাণিতিক সূত্রাবলী দেখেন 12টা বিসিএস এ 12টা প্রশ্ন আসছে, এর মধ্যে শুধু 39তমতে আসে না, এটা স্পেশাল বিসিএস ছিল। 42-এ আসে না, এটাও স্পেশাল বিসিএস ছিল। 44টা বাদ দিছে, জেনারেল বিসিএস এর মধ্যে থেকে শুধু 44টা বাদ গেছে বীজগাণিতিক সূত্রাবলী থেকে প্রশ্ন আসা। তার মানে 47-এ এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন, এটা আশা করা যায়। উৎপাদকের বিশ্লেষণ থেকে কোনো প্রশ্ন আসেনি, এটা বাদ। সমীকরণ, সরল সমীকরণ ও বহুপদী দ্বিঘাত সমীকরণ, এখান থেকে 7 মার্ক, এটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। অসমতা দেখেন, আমি বীজগাণিতিক সূত্র বলি, তারপর হচ্ছে অসমতা, 12টা প্রশ্ন আসছে, 36তমতে আসে নাই, আর 45তমতে আসে নাই। তাছাড়া প্রত্যেকটা বিসিএস আসছে, এর মধ্যে দেখেন স্পেশাল বিসিএস 39তমতে দুইটা প্রশ্ন আসছে, দুইটা। 43তমতে দুইটা আসছে। তাহলে এখানে বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা, সেট ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে 9টা প্রশ্ন আসছে। স্পেশাল বিসিএস এ আসেনি 42তমতে, তবে 39তমতে আবার আসছে, 35তমতে আসে নাই। তাহলে সেট ফাংশন দেখেন, সেট ফাংশন, বিন্যাস, সমাবেশ, সমতা, এটা কিন্তু ওই যে আমাদের এখানকার শেষ পার্টে ছিল, যে সেট, বিন্যাস, সমাবেশ, সমতা, পরিসংখ্যান, সমবতা, শেষ পার্টে ছিল, সেখান থেকে আসছে। তাহলে আমরা এখানে যদি রিভিশন করতে চাই, কোন কোন টপিকগুলো করব, বীজগাণিতিক সূত্রাবলী করব, তারপর অসমতা করব, সেট ফাংশন করব, ভেনচিত্র দরকার নাই, একটা প্রশ্ন আসছে 35তমতে, গত 11টা বিসিএস ভেনচিত্র থেকে আসে নাই, যদি এটা শতকরার মধ্যে পড়ে। সূচক খুব গুরুত্বপূর্ণ, দেখেন 10টা প্রশ্ন আসছে। লগারিদম, 13টা প্রশ্ন আসছে। সূচকে শুধু 37তমতে আর 42তমতে আসে নাই। লগ প্রত্যেকটা বিসিএস এ আসছে, কোনো বিসিএস এ দুইবার আসছে, যেমন 35তম বিসিএস এ দুইটা,
চুয়াল্লিশটার মধ্যে দুইটা, শুধু উনচল্লিশটার মধ্যে আসে নাই। ধারা, সমান্তর এবং গুণোত্তর ধারা দুইটা মিলে 13টা প্রশ্ন আসছে। বিন্যাস থেকে দেখেন মোট 3টা প্রশ্ন আসছে মাত্র। তবে সমাবেশ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে 8টা। আর সম্ভাব্যতা থেকে 10টা। তাহলে আমরা যদি রিভিশন করি, আপনাদেরকে যদি, যে আমরা 10 নাম্বার পেতে চাই, আমি রিভিশন করব কিভাবে, তাহলে আমি আপনাদেরকে বলবো, এখানে বীজগাণিতিক সূত্রাবলী করবেন, অসমতা করবেন, সেট ফাংশন করবেন, সূচক করবেন, লগ করবেন, ধারা করবেন, সমাবেশ করবেন, সম্ভাব্যতা করবেন। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 মার্ক না, কমপক্ষে 7 মার্ক। 7 মার্ক কমন পাবেন এই কটা টপিক থেকে। এই কটা টপিক থেকে 7 মার্ক কমন পাওয়া খুব সহজ। এই হলো আমাদের বীজগণিত, বীজগণিতের হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। এবার আসেন আমরা জ্যামিতি এবং পরিমিতি থেকে, পরিমিতি দেখি। আমি যেটা বলছিলাম যে রেখাকোণ ত্রিভুজের মধ্যে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ইনক্লুডেড, যেহেতু ত্রিভুজের কথা বলছে আমি এখানে ইনক্লুডেড করে দিছি। চতুর্ভুজ থেকে দেখেন 42-তে, এটা স্পেশাল বিসিএস ছিল, একটা প্রশ্ন আসছে। তাহলে চতুর্ভুজটা আপনারা বাদ দিতে পারেন, এখান থেকে প্রশ্ন আসে না। তবে রেখাকোণ ত্রিভুজ থেকে বেশি প্রশ্ন আসে। দেখেন এখানে 10টা প্রশ্ন আসছে। বহুভুজ থেকে 2টা প্রশ্ন আসছে। এখন বহুভুজ একটাই সূত্র, একটা সূত্র আপনাদের মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না যদি এখান থেকে প্রশ্ন চলে আসে। আসতেও পারে। ওই যে বহুভুজের কি, ওই যে বাহুর সংখ্যা দেওয়া থাকে, বহিস্থ কোণ বা অন্তস্থ কোণ নির্ণয় করতে হয়, অথবা বহিস্থ বা অন্তস্থ কোণ দেওয়া থাকে, বাহুর সংখ্যা নির্ণয় করতে হয়, এইটুকুই বহুভুজের, এইটাই, আর কিচ্ছু না। বৃত্ত থেকে 7টা প্রশ্ন আসছে। বৃত্তের বেসিক যে উপপাদ্যগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। ত্রিকোণমিতি থেকে 4টা প্রশ্ন আসছে, ত্রিকোণ থেকে খুব কম প্রশ্ন আসছে। এটা আপনারা যদি সময় কম থাকে এটা বাদ দিতে পারেন। আর পরিমিতি যে সরল ক্ষেত্র থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। আর ঘনবস্তু থেকে দেখেন মাত্র 2টা প্রশ্ন আসছে, একটা স্পেশাল বিসিএস এ, সর্বশেষ 46-এ আসছে। তাহলে আপনারা শেষ সময় রিভিশনের জন্য এটা বাদ দিতে পারেন, সরল ক্ষেত্রটা পড়তে পারেন। তাহলে জ্যামিতির মধ্যে এখানে রেখা কোণ ত্রিভুজ, বৃত্ত, সরল ক্ষেত্র। আর একটু যদি বেশি মার্ক পেতে চান, ত্রিকোণমিতিটা করেন। অনেকের কাছে ঘনবস্তুটা খুব বেশি কঠিন লাগে। ঘনবস্তু কোনগুলো, ওই যে আপনার হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঘনক, বেলন, মানে বেলন বা সিলিন্ডার, তারপরে ওই যে গোলক, কোণ, এইগুলো এগুলো হচ্ছে যে ঘনবস্তু। আর সরল ক্ষেত্র তো আমি বলেই দিচ্ছি। তাহলে এটা যদি কঠিন লাগে তাহলে এটা বাদ দেন, তাহলে এগুলো পড়েন। তাহলে আপনার সিলেবাসটা হচ্ছে আমি একটু ছোট করে দিলাম, মানে এই সময় শেষ সময় রিভিশন করবেন কিভাবে সেটা আমি বলে দিলাম। এখন আমি প্রথমে আপনাদের কাছে জেনে নিছি যে আপনাদের আসলে টার্গেট কত। কেউ বলছেন 10, কেউ বলছেন 12, কেউ বলছেন 10 থেকে 12, এরকম বিভিন্ন জন টার্গেট বলছেন। এখন আপনাদের দেখেন, যারা 12 পেতে চান তাদের জন্য আমি একটা স্লাইড রাখছি। দেখেন এখানে 18টা টপিক আছে। দেখেন এই 18টা টপিক থেকে 46-এ 13টা প্রশ্ন আসছে, 45-এ 12টা, 44-এ 12টা, 43 15টাই এখান থেকে আসছে। 15টা প্রশ্ন, 15টাই আসছে। 42 স্পেশাল বিসিএস ছিল, সম্ভবত এখানে 11টা প্রশ্ন আসছিল, টোটাল ম্যাথের 11টা প্রশ্ন ছিল, তার মধ্যে 8টা প্রশ্ন এখান থেকে আসছে। 41-এ দেখেন 15টাই, 15টার মধ্যে 15টাই এই 18টা টপিক থেকে আসছে। এখানে কিছু টপিক বাদ দিছি কিন্তু। 40টার মধ্যে 14টা আসছে। 39টার মধ্যে 13টা প্রশ্ন ছিল, 13টা, মানে টোটাল ম্যাথ ছিল 13টা, তার মধ্যে 11টা এই টপিকগুলো থেকে আসছে। যারা স্পেশাল বিসিএস দিবেন সামনে, 48 হয়তো বা স্পেশাল হতে পারে, তারা যদি এই টপিকগুলো করে যান, এখান থেকে আপনাদের ম্যাথের মোটামুটি ম্যাক্সিমাম মার্কস কাভার হয়ে যাবে। 38টার মধ্যে 14টা, 37টার মধ্যে 15টা, 36-এ 14টা, 35টার মধ্যে 12টা। তার মানে এই টপিকগুলো পড়লে আপনারা 12+ কমন পাবেন, এইটা আশা করা যায়। 12+ কমন পাবেন এইটা আশা করা যায় এখানে, এই এই টপিকগুলো থেকে। এখন অনেকে বলছেন ভাই এত টপিক পড়তে পারবো না আমি, কোনো রকম ভাবে 10 পেলেই আমি সন্তুষ্ট, 10, 8 থেকে 10 মার্ক বা এইরকম পেলে আমি সন্তুষ্ট। তাদের জন্য আরো একটু কমাই দিয়েছি, এখানে 14টা টপিক আছে। এই 14টা টপিক থেকে দেখেন 46-এ 10টা, 45-এ 10টা, 44-এ 10টা, 43-তে 13টা, 42-তে 6টা, এটা স্পেশাল বিসিএস ছিল, আর এখানে 39-এ স্পেশাল 13টার মধ্যে 9টা। দেখেন এই যে 12টা, 12টা, 11টা, 11টা, 12টা, 10টা। তার মানে যারা একদম যে ম্যাথ খুব কঠিন লাগে, আমি এত সময় দিতে পারবো না কোনো রকম ভাবে, 8 থেকে 10 পেলেই আমার হবে, তারা এই টপিকগুলো তাদেরকে করতেই হবে। এখানে দেখেন আমি কিন্তু এখানে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা বাদ দিছি। বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা বাদ দিছি, যাদের কাছে ম্যাথ কঠিন লাগে তাদের কাছে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা জমের মতো লাগে।
এই জন্য আমি এটা বাদ দিছি। তবে আমি বলবো এটা একদম বাদ না দিয়ে যদি আপনারা জাস্ট খালি বেসিক কনসেপ্টটা যদি জানার চেষ্টা করেন, বিন্যাসটা কি, সমাবেশটা কি, এটা ভাই আমরা সবসময় অঙ্ককে অঙ্ক মনে করি। অঙ্ককে অঙ্ক না মনে করে এটা ধরেন একটা সমস্যা, বাস্তব জীবনে একটা সমস্যা, এটা আমার লাইফের সমস্যা, এই অঙ্কটা বলছে মানে এটা আমার লাইফের কোনো একটা সমস্যা, এটা সলভ করবো কিভাবে, এইভাবে যদি চিন্তা করেন দেখবেন এই বিন্যাস সমাবেশ সম্ভবত কঠিন কিছু না, একদম সহজ সহজ ম্যাথ। এই হলো আপনাদের প্রিলির প্রশ্ন এবং সিলেবাস অ্যানালাইসিস। আপনাদের এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? প্রিলি নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা জানাতে পারেন। যা আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা, আচ্ছা এখানে প্রশ্ন থাকারই কথা নয়, যেহেতু আমাদের সামনে প্রিলি, আমরা প্রিলিটাকে বেশি গুরুত্ব দিব। তবে যারা 48 49 দিবেন বিশেষ করে তাদের জন্য আমি একটু রিটেনটা একটু আলোচনা করে দেই, তাতে সুবিধা হবে আপনাদের যে এখন থেকে কিভাবে পড়লে আপনার প্রিলি রিটেন দুইটাই সুন্দরভাবে কাভার হয়ে যাবে। তো রিটেনের আগে তো সিলেবাসটা দেখতে হবে। দেখেন এখানে রিটেনের সিলেবাসটা, প্রিলিটা বাংলায় লেখছে, রিটেনের সিলেবাসটা আবার ইংরেজিতে লেখছে, যেহেতু ইংরেজিতে লেখছে নিশ্চয়ই ঠিকই লেখছে। তো এটা আপনারা পড়ে নেবেন, আমি এত ইংরেজি আপাতত পড়তেছি না। তবে কিছুদিন আগে হচ্ছে মানে খুব ভালোভাবে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে উঠছে যে, বা এটা হয়তো বা আবেদনও করছে যে বিসিএস থেকে ম্যাথ বাদ দেওয়ার জন্য, যে ম্যাথের কারণে নাকি আর্টস কমার্স বা অন্যান্য ডিপার্টমেন্টে তারা হচ্ছে অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে কি এটা সম্ভব যে ম্যাথ কি বাদ দিবে নাকি। তো তাদের জন্য এখানে দেখেন এই যে প্রথম প্যারাটার মধ্যে এখানে পিএসসি কিছু একটা লিখে দিছে ইংরেজিতে। হ্যাঁ, পিএসসি কিছু একটা লিখে দিছে। এখানে কি লিখছে, যে লিখছে ম্যাথমেটিক্যাল রিজনিং ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ লজিক, মানে গাণিতিক যুক্তিটা হচ্ছে মূলত লজিকের মৌলিক নীতির উপর, লজিকের মৌলিক নীতির উপর ভিত্তি করে সুন্দর মানে মূলত এই গাণিতিক যুক্তিটা গড়ে ওঠে। পরের বাক্যটা খুব সুন্দর একটা সেন্টেন্স লিখছে এখানে, আ সাউন্ড নলেজ অফ ম্যাথমেটিক্যাল রিজনিং প্রিফার্স ওয়ান not only to solve mathematical problems but also develops the intellectual ability to resolve problems in all spheres of public life and to arrive at impartial and impersonal intelligent decisions। মানে এটার যদি আমি সারমর্মটা বলছি, সারমর্মটা যদি বলি যে গাণিতিক সমস্যা শুধু মানে আপনি যে গাণিতিক সমস্যার সমাধানে সহায়তা করে বা গাণিতিক সমস্যার সমাধানে পারেন ব্যাপারটা এরকমটা না। এটা আপনার বুদ্ধিবৃত্তিক হচ্ছে আপনার ক্ষমতা বিকাশ বা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে আপনার ব্যক্তি জীবনের, মানে এখানে ব্যক্তি জীবনের পাশাপাশি হচ্ছে আপনার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সমাধানের আপনার সক্ষমতা তৈরি করবে। আপনার নিরপেক্ষ বা যুক্তিসঙ্গত বা বিচক্ষণ যে সিদ্ধান্ত সেটা নিতে সহায়তা করবে। এটা কি থাকলে, যারা ম্যাথে ভালো তাদের। আসলে ম্যাথ সাবজেক্টটা কি করে, ম্যাথটা হচ্ছে আপনার অ্যানালাইটিক স্কিলটা ডেভেলপ করবে। ম্যাথ হচ্ছে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সহায়তা করবে। আপনার মধ্যে যখন ম্যাথ আপনি সলভ করতে পারবেন, আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো আসবে। আপনার মধ্যে প্রবলেম প্রবলেম সলভিং এর যে স্কিলটা সেটা ডেভেলপ করবে। এখন এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, কিন্তুটা হচ্ছে ভাই আমি তো 9 10-এ থাকতে ম্যাথে 100-র মধ্যে 100 পাইছি, কিন্তু আমার তো এই অ্যানালাইটিক স্কিল বা ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসগুলো নাই। হ্যাঁ, ধরেন ম্যাথে আমাদের স্কুল লাইফে অনেকেই আছেন, ধরেন 10 জন যদি ভালো হয়, 10 জনের মধ্যে এই যে সেন্টেন্সটা লিখছে সেটা 8 জনের জন্য প্রযোজ্য নয়। হয়তো বা 2 জনের ক্ষেত্রে এটা সঠিক, বাকি 10 জনের ক্ষেত্রে এটা সঠিক না। তবে তাই বলে কি আমরা এটা বাদ দিয়ে দিব এখন? হয়তো বা 8 জন হবে না, আরো কম হইতে পারে, 6 6 4 এরকম হইতে পারে যে 6 জন, 6 জন ম্যাথে ভালো তবে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং এই জিনিসগুলো খুব কম। ভাই এটা কেন হয়? এটার পিছনে একটা কারণ আছে। কারণ কারণটা হলো এরকম, আপনারা, আমার আমার মনে হয় এটা আপনারা অনেকে এগ্রি করবেন আমার সাথে, যে আমাদের স্কুল লাইফে অনেকেই আছেন যে সে ম্যাথে 100-র মধ্যে 100 পাচ্ছে, কিন্তু তার বইয়ের বাইরে বা অন্য কোনো একটা প্রবলেম, সিমিলার একটা প্রবলেম একটু ঘুরিয়ে দিছে, তাকে সলভ করতে দিলে সে পারবে না, তাকে সলভ করতে দিলে সে পারবে না। তার মানে কি, তার মধ্যে যে এই যে এই ম্যাথমেটিক্যালের যে নলেজটা সেটা ডেভেলপ হয় নাই, তার যে ম্যাথ সলভ করার যে ইয়াটা সেটা হয় নাই তার মধ্যে, সে ম্যাথ মুখস্থ করছে, বইয়ের ম্যাথগুলো সে মুখস্থ করছে, তাহলে তার মধ্যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আসবে কোত্থেকে? সে তো ম্যাথ মুখস্থ করছে, সে জিকের মতো ম্যাথকে বানাই ফেলছে। 9 10-এর বইয়ের উপপাদ্যগুলো
ঠাড়া মুখস্থ করছে, সূত্রগুলো ঠাড়া মুখস্থ করছে, অঙ্কগুলো ওই সূত্র। এখন এখন অনেকে বলবেন যে ভাই আমি তো অঙ্ক পারি। ভাই অঙ্ক পারেন কেমন করে? আপনি তো অঙ্কের বেসিক জানেন না। আপনি তো অঙ্কের বেসিক জানেন না। তাহলে আপনার এই কারণে হচ্ছে এই সবার ক্ষেত্রে এটা হয় না। তাই আপনারা এই লাইফে এসে আপনারা চেষ্টা করবেন, যাদের এই যে ম্যাথের প্রবলেম আছে, আপনার ম্যাথ প্র্যাকটিস করে ট্রাই করেন। এখানে শুধু বিসিএস এর জন্য বা চাকরির জন্য না, এটা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, বেসিক নেই, রাইট। তো চলেন আমরা একটু বিগত সালের প্রশ্নগুলো দেখি। আমি বিগত 4টা কি 5টা বিসিএস এর প্রশ্ন নিচ্ছি। 40তম বিসিএস এখানে খুব সহজ দেখেন। 12টা প্রশ্ন ছিল, এখানে 12টা প্রশ্ন ছিল, এই যে টোটাল 12টা প্রশ্ন। এখান থেকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে প্রথম 3টা প্রশ্নের ক খ ছিল, ক খ ক খ ক খ, মানে প্রথম তিনটা হচ্ছে 15 মার্ক অ্যান্সার করতে গেলে আমাকে 6টা ম্যাথ অ্যান্সার করতে হবে। তো পরেরগুলোতে একটা ম্যাথে হচ্ছে 5 মার্ক করে। তো এখানে দেখেন এই যে এগুলা বীজগণিতের, এগুলা বীজগণিতের, এগুলা বীজ। এখানে পাটিগণিত থেকে প্রশ্ন খুব কম, এখানে পাটিগণিত থেকে প্রশ্ন কম। এটা হচ্ছে আপনার 9-10 উচ্চতর গণিত থেকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে দিছে। এটা 9-10 বইয়ের দেখবেন আপনার জ্যামিতি থেকে হুবহু তুলে দিছে, যে এই প্রশ্নটা, এগুলো প্রশ্ন তুলে দিছে। এটা সম্ভাব্যতা থেকে দিছে। যারা প্রিলিতে বিন্যাস সময় সমতা বাদ দিবেন, তাদের আবার রিটেনে গিয়ে, রিটেনে যখন প্রস্তুতি নেবেন, তখন আবার আপনাদেরকে করতে হবে। যেমন এটা সম্ভাব্যতা থেকে দিছে, এই যে এটা হচ্ছে আপনার সমাবেশ থেকে দিছে। হ্যাঁ, এটা সমাবেশ থেকে দিছে, তখন আপনাদের কিন্তু এগুলো করতে হবে। আর এটা হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে, এই যে একটা খুঁটি ভেঙে গেল, অবিচ্ছিন্ন ভাঙ, এটা খুব সহজ আছে এগুলা। তারপরে হচ্ছে 41তম বিসিএস সেম জিনিস, এখানে 12টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্নের উত্তর করবেন, 50 মার্ক, সময় 2 ঘন্টা। 2 ঘন্টায় 50 মার্কের অ্যান্সার করতে হবে। দেখেন এই যে জ্যামিতিগুলো, এগুলো কিন্তু 9-10 বই থেকে হুবহু তুলে দিছে, একদম হুবহু ম্যাথ তুলে দিছে। এই যে একটা পাটিগণিত থেকে এখানে পাওয়া গেছে, ঐহিক নিয়ম থেকে, হ্যাঁ। আর এখানে এই যে মুনাফা থেকে দিচ্ছে, এখানে এই যে দল গঠন, এখানে দেখেন এই যে সমাবেশ থেকে দিছে। এটা জ্যামিতি, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। শতকরা থেকে দিছে, এই যে গড় থেকে একটা দিছে। এগুলো হচ্ছে যে বীজগণিত, ওকে। তারপর 43তম বিসিএস যদি দেখি, সেম 12টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্ন অ্যান্সার করতে হইতো। প্রথম তিনটাতে কখ থাকে, পরেরগুলোতে সাধারণত কখ থাকে না, তবে 11 নম্বরে আবার এসে কখ থাকে। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এইটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটা খুব সহজ। এটা আপনারা অনেকেই হয়তো বা করেন নাই, যাদের ইন্টারে হচ্ছে ম্যাথ ছিল না, তারা এই টপিকটার সাথে পরিচিত না। এটা শুধুমাত্র রিটেনেই আসে, তবে প্রশ্ন আসে, বেশিরভাগ দেখা যায় প্রশ্ন আসে। ত্রিকোণমিতি থেকে আসছে। এটা হচ্ছে আপনার মুনাফার অঙ্ক, এগুলো তো বীজগণিত আছেই, ওকে। এটা হচ্ছে 44, আপনারা এটা দেখে নেবেন। আমি শুধু আপনাদেরকে 45তম বিসিএস এর রিটেন প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে রিটেনের জন্য আপনারা কি বই ফলো করবেন, কোন জায়গা থেকে ম্যাথ প্র্যাকটিস করবেন, সেটা যাতে আপনারা বুঝতে পারেন। বিগত বিসিএস এগুলোর তুলনায় 45তম বিসিএস এর প্রশ্নটা একটু হার্ড হয়েছে। হার্ড কেন বলবো? আগের প্রশ্নগুলো তো দেখেন, এই যে এখানে 10টা, যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে বলছে। মানে প্রশ্ন ছিল 12টা, যে কোনো 10টা। এখানে 10টা প্রশ্নের অ্যান্সার দিতে গেলে হয়তো বা কাউকে 13 থেকে 14টা প্রশ্নে অ্যান্সার করলেই সে ফুল মার্কস অ্যান্সার করে ফেলতে পারতো। কিন্তু 45তমতে এসে এরকম কোনো অপশন দেয় নাই। তার মানে যতগুলো ম্যাথ আছে সবগুলোই অ্যান্সার করতে হবে ফুল মার্কস অ্যান্সার করতে চাইলে। তার থেকে বড় কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই ক খ আছে। এই যে 1-এর ক খ, 2-এর ক খ, 3-এর ক খ, 4-এর ক খ, 5-এর ক খ, 6-এর ক খ, 7-এর ক খ, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের ক খ আছে, শুধুমাত্র 10 নম্বর জ্যামিতিটা বাদে। তার মানে এখানে 50 মার্ক অ্যান্সার করতে হলে 19টা ম্যাথ অ্যান্সার করতে হবে 2 ঘন্টায়। 2 ঘন্টায় 19টা ম্যাথ অ্যান্সার করা, কেউ যদি ম্যাথে ভালো হয় তার জন্য এটা টাফ। 2 ঘন্টায় 19টা ম্যাথ অ্যান্সার করা, এটা টাফ। আর এখানে তো আপনার হুবহু ম্যাথ কমন আসে না। এখানে ম্যাথগুলো তো এমন না যে আপনি প্র্যাকটিস করে গেছেন ওইটাই কমন আসছে। তবে হ্যাঁ, কমন আসে, এখানে 19-এর বই থেকে ম্যাক্সিমাম ম্যাথ কমন আসছে। তার মানে যারা হচ্ছে 45-এ যে ম্যাথে ভালো, তারা ম্যাথে অনেক মার্কস ক্যারি, ম্যাথ মেন্টালে ধরেন 70+ মার্কস ক্যারি করতে চাইছেন, তারা ম্যাথে এসে একটু ধরা খেয়ে গেছেন এখানে। কারণ 19টা ম্যাথ আসলে পারলেও এখানে অ্যান্সার করা এটা পসিবল না। তো চলেন আমরা আসলে দেখি যে 45-এর যে ম্যাথগুলো, রিটেন ম্যাথগুলো, এগুলো আসলে কোথা থেকে আসছে। দেখেন এখানে একের যে ক, এই ম্যাথটা সাধারণ গণিত বইয়ের 3.5-এর, 19-এর, এগুলো কিন্তু 19-এর বই, 33 নং প্রশ্নের অনুরূপ। 33, এখানে অনুরূপ বলতে কিছু প্রশ্ন হুবহু আছে, কিছু একটু এদিক সেদিক করে দিছে। এটা দেখেন এই যে সাধারণ গণিত বইয়ের 5.2-এর, এটা সাধারণ গণিত বইয়ের 11.1-এর 10 নং, এটা সাধারণ গণিত বইয়ের 9.1-এর 21 নং এর অনুরূপ। এটাও সাধারণ গণিত বইয়ের, এটাও সাধারণ গণিত বইয়ের। এটা তো সেট ফাংশন, হ্যাঁ, সেট ফাংশন, আশা করি আপনারা পারবেন। তারপর এটাও দেখেন এই যে সাধারণ গণিত বইয়ের 4.1-এর 21-এর গ, 5-এর ক, এটাও সাধারণ গণিত বই থেকে আসছে। এইটা বইয়ের বাইরে থেকে আসছে, 19-এর বইয়ের বাইরে থেকে আসছে। এটাও 19-এর বইয়ের বাইরে থেকে আসছে। এইটা আবার দেখেন উচ্চতর গণিত বইয়ের 9.1-এর 17 নং প্রশ্ন, উদাহরণের 17। এটা হচ্ছে আপনার
তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান, আমরা অনেকে তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করে নিই, মানে এরকম তিনটা সমীকরণ দেওয়া থাকে, সেই তিনটা সমীকরণের সমাধান আমরা দুইটা সমীকরণ করছি। যেমন আমরা এরকম করছি যে 2x + 5y ধরেন 8, তারপরে ধরেন 3x - 8y = 7, এরকম দুইটা সমীকরণ, মানে দুইটা চলক, এই যে এক্স এবং ওয়াই দুইটা চলকের আমরা সমাধান করছি। বা তিনটা চলক থাকলে সেটার সমাধান কিভাবে করতে হয় এটা আমরা অনেকে জানি না। এটা আমাদের শিখতে হবে ভালোভাবে। এটা হচ্ছে 9-10 সিলেবাসের মধ্যে নাই। এটা 9-10 সিলেবাসের মধ্যে নাই, এইটা আপনারা শিখবেন, কারণ এটা সিলেবাস, মানে পিএসসি যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে আসে, এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। এই যে দ্বিপদী বৃষ্টি যেটা বলছে এখান থেকে প্রশ্ন আসে, এটা উচ্চতর গণিত বইয়ের 10.2 এর উদাহরণ থেকে আসছে। এটা সাধারণ গণিত বইয়ের 3.5-এর 35 নং অনুরূপ। আর এখানে স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিত বই থেকে আসছে, ফাংশন উচ্চতর গণিত বই থেকে আসছে, জ্যামিতিটা হুবহু কমন আসছে একদম, এটা হুবহু, মানে বই থেকে হুবহু তুলে দিছে। জ্যামিতির জন্য একটা চ্যাপ্টারে সম্ভবত 10 থেকে 12টা ম্যাথ আছে, জ্যামিতি এরকম। এই যে এই ম্যাথগুলো আছে 10 থেকে 12টা, সেই 10 থেকে 12টা করলে সেখান থেকে একটা কমন চলে আসে, সেই 10 থেকে 12টা করলেই সেটা কমন চলে আসে। একজন প্রশ্ন বলছেন যে এত প্রশ্নের উত্তর দেওয়া কি পসিবল? না, এটা আসলে পসিবল না 2 ঘন্টার ভিতরে। এটা শুধু 45-এ করছে, এর আগে তো ছিল না। 45-এ হঠাৎ করে এরা নিজেরাই চেঞ্জ করে ফেলছে, মানে কাঠামোটা আগে যা ছিল সেটা থেকে চেঞ্জ করছে। এখন 2 ঘন্টা তো 19টা ম্যাথ, এটা মানে 2 ঘন্টা 19টা ম্যাথ আমাকে বসাই দিলে ভাই 2 ঘন্টা তো আমি, আমি তো আর এই প্রশ্ন তো আমি একদম হুবহু সব করে দেবো না, আমাকে বসাই দিলে এটা আমার জন্য টাফ। আমি তো 2 ঘন্টা 19টা ম্যাথ আমার, আমি অ্যান্সার করতে আমি তো খেয়ে হারিয়ে ফেলবো। এটাই স্বাভাবিক, এটা সবার সবার ক্ষেত্রেই হয়েছে। এখন যারা গণিতে ভালো তারা তো এখানে ধরা খেয়েছে, যারা গণিতে কম ভালো তারা একটু কম ধরা খেয়েছে। কারণ যারা গণিতে ভালো তাদের এখানে কিন্তু তাদের একটা বেশি মার্ক ক্যারি করার ট্রাই করে। অনেকে আছে এখান থেকে 80, 85 এরকম মার্ক ক্যারি করার ট্রাই করে। বাইনোমিয়াল 9-10-এ আছে, হ্যাঁ। ওকে, তো এই হলো আমাদের বিসিএস প্রিলি রিটেন সিলেবাস অ্যানালাইসিস, প্রশ্ন অ্যানালাইসিস। এখন আসেন আপনারা শেষ সময়, শেষ সময় প্রিলির জন্য ম্যাথ প্র্যাকটিসের জন্য আমি টপিকগুলো দেখিয়ে দিয়েছি। এত অঙ্ক দেখলে উত্তর দেওয়া অসম্ভব হয়ে যায়, তাই না? সাইফুল 45 রিটেন দিয়েছেন। আচ্ছা, আপনি হয়তো বা এটা ভালোভাবে দেখছেন যে আসলে 2 ঘন্টা 19টা ম্যাথ পড়াটা একজন মানুষের জন্য, মানে 2 ঘন্টা 19টা ম্যাথ, এটা তো আমরা আমাদের অভ্যাস কি, 3 ঘন্টায় হচ্ছে আমরা 100 মার্কের পরীক্ষা দিতাম, 3 ঘন্টায় এখানে ম্যাথ কয়টা ছিল? এত ম্যাথ ছিল না। 45-এ এখানে ম্যাথে, এখানে আমি 45-এ বলবো 30+ খুব ভালো মার্কস। এই প্রশ্নে 30+, এটা খুব ভালো মার্কস। এবার আসেন আপনাদের যে ম্যাথ, আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন কিভাবে, কোন সময় ম্যাথ প্র্যাকটিস করবেন? অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন সময় ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথ প্র্যাকটিসের কোনো নির্দিষ্ট সময় নাই, আপনার যখন ভালো লাগবে তখনই ম্যাথ প্র্যাকটিস করবেন। তবে সাধারণত আমরা বলি যে সকালবেলা ম্যাথ প্র্যাকটিস করা খুব ভালো। কেন? সকালবেলা হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা থাকে, চারপাশটা নীরব থাকে, আপনার ঘুম থেকে উঠেন, আপনার মস্তিষ্কটা একদম ফ্রেশ থাকে, অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না, গার্লফ্রেন্ডের প্যারা থাকে না, কোনো কিছু প্যারা থাকে না, বয়ফ্রেন্ডের প্যারা থাকে না। তার মানে ওই সময় মাথাটা ফ্রেশ থাকে, ওই সময় আপনি চিন্তা করতে পারবেন, ম্যাথ সলভ করতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, সকালবেলা, তাহলে সকালবেলাটা উত্তম সময়, তবে আপনার যখন ভালো লাগে তখনই করতে পারেন ম্যাথ। তারপরে ম্যাথ প্র্যাকটিস করবেন কিভাবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলছিলাম যে রিটেনের যে এটা ম্যাথে ভালো, তবে তার অ্যানালাইটিক স্কিলটা নাই, তার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এই ধরনের স্কিলগুলো নাই। কেন নাই? সে হচ্ছে ম্যাথ বেসিক থেকে করে না। আপনার, আমরা হচ্ছে সবথেকে বড় একটা ভুল করি, আমরা একটা ম্যাথ, ধরেন এই একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ আছে, হ্যাঁ ধরেন এটা 1 নম্বর ম্যাথ। আমরা সলভ করি কিভাবে, ম্যাথটা পড়ি, পড়ার পর না ম্যাথটা পারতেছি না, তারপর আমরা বই উল্টাই, হ্যাঁ বই উল্টা দেখি, ও আচ্ছা। অথবা বই উল্টা যদি না বুঝি তখন টিচারকে ধরি, বা এখন আমাদের তো টেলিগ্রাম সাপোর্ট আছে, সেখানে আমরা বলি যে এই ম্যাথটা বুঝতেছি না, আমরা একটু বুঝাই দেন। এইটা হচ্ছে আপনাদের ভুল উপায়, এভাবে ম্যাথ প্র্যাকটিস করবেন না। আপনি একটা ম্যাথ দেখলেন, প্রথম কাজ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা। একটা ম্যাথ দেখে প্রথম কাজ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা, ম্যাথটা আসলে কি বলছে। ম্যাথের মধ্যে ম্যাথ জিনিসটা কি, এখানে কিছু কিছু আপনাকে তথ্য দেওয়া থাকে, সেই তথ্যগুলো থেকে নতুন একটা তথ্যের মান বের করা, এই তো, আর তো কিছু না, হিসাব করে জাস্ট নতুন একটা মান বের করা। এখন এটাই আপনি বুঝতেছেন না, আপনি বোঝার ট্রাই করেন, বারবার প্রশ্নটা পড়েন কি চাইছে, বোঝার ট্রাই করেন, পারতেছেন না বোঝার ট্রাই করেন, সমস্যা নাই, আপনি শুরু করেন, লেখা শুরু করেন, আপনি আগেই সমাধান দেখিয়েন না। আচ্ছা ঠিক আছে, তারপরে পারলেন না, এইবার আপনি আপনার একজন টিচারের কাছ থেকে বা কোনো মেন্টরের কাছ থেকে বা বই দেখে আপনি হেল্প নিতে পারেন, তবে আগে নিজেকে চেষ্টা করতে হবে। প্রথম কাজ হচ্ছে নিজেকে চেষ্টা করা। কিন্তু আপনি নিজেকে চেষ্টা না করে যদি আপনি অন্য কারো হেল্প নেন, ব্যাপারটা হয়ে গেল ওই যে মুখস্থ টাইপ। এই এই জায়গা থেকে আপনার মানে যখন আপনি চিন্তা করলেন না,
তাহলে তো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে না, কারণ আপনি একটা ম্যাথ নিয়ে চিন্তা করতে পারেন না। আপনার একটা সিচুয়েশনে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন না তো, কারণ এখানে আপনি এই ম্যাথটা নিয়ে আপনি চিন্তা করেন নাই। আপনার প্র্যাকটিসটা এখান থেকে শুরু। আপনি ইউনো হয়ে গেছেন, আপনি ইউনো হয়ে একটা উপজেলায় গেছেন, সেখানে বড় ধরনের একটা দাঙ্গা লেগে গেছে, বড় ধরনের একটা মারামারি লাগছে। এখন ওই মুহূর্তে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, ডিসিশন নিয়ে আপনাকে এটা থামাইতে হবে। কিন্তু ভাই আপনি তো জীবনে ম্যাথই করেন নাই, আপনি ওই মুহূর্তে আপনার সিদ্ধান্ত আসবে না, ওই মুহূর্তে আপনি নিতে পারবেন না। কারণ ওইখানে কিন্তু আপনি উপজেলা, আপনি বস, আপনাকে সবকিছু করতে হবে। তাহলে আপনি যদি ম্যাথ না ভালো পারেন, তাহলে আপনার এই জায়গায় আপনি পারবেন না। তাহলে এখন থেকে আপনাকে সেইভাবে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো বাড়াইতে হবে, ম্যাথ নিজে নিজে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আসেন, আমাদের মধ্যে সব থেকে যেটা ভুল করি, ধরেন একজন হচ্ছে মমিন আর একজন হচ্ছে শাহরুল, হ্যাঁ, দুইজন ব্যক্তি, হ্যাঁ। এই মমিন কি করে, দুজনে পড়াশোনা করে, দুজনেই মেধা সেম, দুজনেই সব একদম সব কিছু সেম সেম, পড়াশোনা, মেধা, সে পড়ার সময় দেয়, ডেডিকেশন সব কিছু সেম। তবে ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে মমিন যেটা করে, ধরেন একটা টাইপ, ধরেন টাইপ ওয়ান, টাইপ ওয়ানের এখানে 30টা ম্যাথ করে, 30টা ম্যাথ করে। ধরেন 30টা ম্যাথ করতে তার 2 দিন লাগতে পারে। একদিনে 15টা ম্যাথ করা খুব, একদিনে 15টা ম্যাথ মানে অনেক বেশি ম্যাথ করে, একদিনে 10টা ম্যাথ করলেও এনাফ, কারণ আমরা ম্যাথে আবার বেশি সময় দিই না। শেষ সময় ম্যাথে এখন থেকে সর্বোচ্চ 1 ঘন্টা করে সময় দিবেন, এখন থেকে সর্বোচ্চ 1 ঘন্টা করে দিবেন। সে টাইপ একের 30টা ম্যাথ করলো, টাইপ দুইয়ের টাইপ দুইয়ের আরও 30টা ম্যাথ করলো, তারপরে টাইপ তিনের আরও 30টা ম্যাথ করলো, হ্যাঁ, এরকম করে করলো। তার মানে 3টা টাইপের ম্যাথ, সে 90টা ম্যাথ করলো। ধরেন তার লাগলো 6 দিন, 6 দিন মাত্র 3টা টাইপ করলো। এই শাহরুল কি করলো, এ টাইপ একের একটা ম্যাথ ভালোভাবে বুঝে করলো, আরেকটা ম্যাথ প্র্যাকটিস করলো, দুইটা। টাইপ দুইয়ের এরকম 2টা ম্যাথ, টাইপ তিনের এরকম আরো 2টা ম্যাথ, সে টোটাল 6টা ম্যাথ করলো একদিনে। কোনো প্রেশার নিল না, জাস্ট 6টা ম্যাথ করছে, সে 3টা টাইপ শিখে ফেলছে। সে 6 দিনে এরকম, 6 দিনে 18টা টাইপ করতে পারবে। তার মানে সে 18টা টাইপের ম্যাথ শেষ করে ফেলছে, এ করলো মাত্র 3টা টাইপ। জীবন যুদ্ধে এগিয়ে গেল কে? অবশ্যই শাহরুল এগিয়ে গেল। যেই 6 দিনে 90টা ম্যাথ করলো, ভাই 90টা ম্যাথ করে লাভ নাই। আপনি একই ম্যাথ, একই টাইপের ম্যাথ 1000 বার করে কি লাভ? আপনি একটা ম্যাথ একবারই করেন, সর্বোচ্চ ওই টাইপের আরেকটা ম্যাথ করেন, দুইটা বা সর্বোচ্চ 3টা, এর বেশি করার দরকার নাই। তার মানে আপনাকে প্রশ্ন বা ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে টাইপটাকে গুরুত্ব দিতে হবে। ধরেন শতকরা থেকে ভগ্নাংশ, শতকরা থেকে ভগ্নাংশ, আর শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশে আপনি 30টা ম্যাথ করার কোনো দরকার আছে? ভাই 2টা ম্যাথ করলে হবে না? জাস্ট খালি আপনার নিয়মটা জানা দরকার, পরীক্ষায় তো আপনার এই প্রশ্নগুলো হুবহু কমন আসবে না। আপনি নিয়মটা জানেন, 2টা ম্যাথ করে নিয়মটা ভালোভাবে আত্মস্থ করেন, জাস্ট এইটুকুই। আমরা 30টা ম্যাথ করার কি দরকার? তাহলে আপনারা সবসময় খেয়াল রাখবেন টাইপ ভিত্তিক ম্যাথ করার। বাজারে অনেকে বইয়ের সাজেশন চান, বইয়ের সাজেশনের ক্ষেত্রে আমি বলবো, যেই বইগুলোতে 9-10-এর ম্যাথ দেওয়া আছে, প্রথম 9-10-এর ম্যাথ দেওয়া থাকবে, কারণ চাকরি পরীক্ষায় 8-9-10-এর ম্যাথ বই থেকে সাধারণত প্রশ্ন আসে। দ্বিতীয়ত, ম্যাথগুলো টাইপ ভিত্তিক সাজানো আছে কিনা, টাইপ ভিত্তিক সাজানো থাকলে আপনার কাজ সহজ হয়ে যাবে, প্রত্যেকটা টাইপের একটা বা 2টা ম্যাথ করবেন, এইভাবে আপনি ম্যাথ বই শেষ করেন। এখন একটা বইয়ে কমপক্ষে 1500+ ম্যাথ থাকে, এর থেকে অনেক বেশি যে কোনো বইয়ে। আমাদের যে আমাদের যে বিসিএস যে লেকচার বুকটা আছে, আমাদের যে বিসিএস লেকচার বুকটা, এটা ছোট্ট একটা বই, এখানে সব মিলিয়ে প্রায় 1000 ম্যাথ আছে, 1000 ম্যাথ, সব মিলিয়ে প্রায় প্রায় 1000 ম্যাথ আছে। একজন মানুষের পক্ষে 1000 ম্যাথ কেউ যদি করে, সে তো অনেক ম্যাথ করে ফেলছে। এখন যেটা মোটা মোটা বই, এখানে তো 3-4 হাজার ম্যাথ আছে ভাই, 3-4 হাজার ম্যাথকে আপনি, আপনি তো ওটা দেখেই তো আপনি হতাশ হয়ে যাবেন। এটা দেখে হতাশ হয়ে আপনি ম্যাথ প্র্যাকটিস করা ছেড়ে দিবেন, আপনার ম্যাথের উন্নতি ঘটবে না। তাই সবসময় চেষ্টা করবেন টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করার, সবসময় টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করার ট্রাই করবেন। এবার আসেন, 6M ক্লাবে আপনাকে কি দিবে। আমরা 6M ক্লাবে 47-এর আগে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করব। এই ক্লাসগুলো আমি নিব টাইপ ভিত্তিক। আমি বলছি 100 টাইপের ম্যাথ করব। 100 টাইপের ম্যাথ যদি কেউ করে, 100টা টাইপ, 100 টাইপের ম্যাথ করলে বাজারে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তার আর কোনো ম্যাথ করতে হবে না। 100 টাইপের ম্যাথ এখানে আমি যে ক্লাসগুলো নিব, টাইপ ভিত্তিক সাজাবো, প্রত্যেকটা টাইপের একটা ম্যাথ আমি করে দিব, আরেকটা ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন।
একটা ম্যাথ আমি করব, আর একটা ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন। এই দুইটা করে ম্যাথ করাবো। ক্লাস শেষে প্রয়োজনে আপনারা আরেকটা ম্যাথ নিজেরা প্র্যাকটিস করুন, আমি স্লাইডে রেখে দিব, ওইটা আপনাদের হোমওয়ার্ক দিব। তাহলে একটা ম্যাথ আমি বুঝাই দিব, বেসিকটা বুঝাই দিব ক্লাবে, বেসিকটা বুঝাই দিব যে এই ম্যাথ, এই টাইপের ম্যাথে কিভাবে সলভ করতে হয়, এখানে বেসিকটা কি, এটা আমি বুঝাই দিব। দ্বিতীয় একটা ম্যাথ আপনাদেরকে প্র্যাকটিস করতে দেবো, এটা আপনারা প্র্যাকটিস করেন, আপনার বুঝছেন কি না, তাহলে সেটা এখানে বুঝে গেলেন। 3 নম্বর একটা ম্যাথ দেওয়া থাকবে, এটা আমি সলভ করে দিব না, আপনাদের কাছ থেকে সলভ করে নিব না, তবে এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এটা আপনারা সলভ করবেন ক্লাস শেষে, আপনারা নিজেরা সলভ করেন আপনাদের প্র্যাকটিসের জন্য। তাহলে আপনারা একটা টাইপ করলেন, একটা টাইপের হচ্ছে 3টা ম্যাথ আপনারা প্র্যাকটিস করে ফেললেন। প্রথমে তো আমি বেসিকটা তো বুঝাই দিলাম, তারপরে আপনারা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করলেন, ক্লাস শেষে প্র্যাকটিস করেন। এরপরে চাইলে আপনারা কি করতে পারেন, চাইলে আপনারা বই থেকে, আপনাদের বাজারে যার কাছে যে বই আছে ওই টাইপের ম্যাথ যেগুলো আছে ওগুলো থেকে 2-3টা ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, তবে বেশি প্র্যাকটিস করার দরকার নাই একই টাইপের। এখন আপনারা 47-এর আগে আমি বলবো, আপনারা যদি 6M ক্লাবে জয়েন করেন বা 6M ক্লাবে যদি থাকেন, আপনাদের ম্যাথ রিভিশন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি এইটা বলতে পারি যে ম্যাথ রিভিশন নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। ম্যাথ রিভিশনটা আমি করিয়ে দেবো। মাত্র 15টা ক্লাস। 15টা ক্লাস মানে কত, আমি যদি, যেহেতু আমি এখানে এক্সট্রা টাইপ করাবো 1.5 ঘন্টা করে যদি নেই, তাহলে ধরেন 22 ঘন্টা। ভাই 22 ঘন্টায় আপনার ম্যাথের 10 থেকে 12 মার্ক আমি কনফার্ম করে দেবো, 10 থেকে 12 মার্ক। ম্যাথ তো হুবহু আসে না, প্যারালাল প্রশ্ন আসে, কমন পাবেন। মানে 6M ক্লাবে যদি আপনারা 47-এর আগে যদি আপনারা এনরোল করেন, এতটুকু বলতে পারি, লস হবে না, অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। আমাকে যদি ধরেন, আমি যদি একটা মানে কোর্স নিয়ে আসতাম, আমি 100 টাইপের জন্য, এই 100 টাইপের জন্য আমি কমপক্ষে এইটার কোর্স ফি রাখতাম কমপক্ষে 4,000, 4,000 টাকা কোর্স ফি রাখতাম। কারণ ভাই এই 100 টাইপ করে সে 100 টাইপ হবে না আসলে, সবগুলো ম্যাথ মিলে 100 টাইপ হবে না, তবে আমি চেষ্টা করবো মানে জ্যামিতি, তারপর আপনার পরিমিতি, এখানে বিন্যাস সমাবেশ সমতা সবই আমি ট্রাই করব, যাতে আপনাদের বিসিএস এর 15 মার্কই কাভার করতে পারি, এটা আমি ট্রাই করব। এটার জন্য আমি 4,000 টাকা কোর্স ফি রাখতাম। মাত্র 22 ঘন্টা আপনি এটা পুরোটাই শেষ করতে পারতেছেন। 46-এ, হ্যাঁ 46-এ কয়েকটা ভুল ছিল। তাই আপনারা যারা হচ্ছে এখনো এনরোল করেন নাই, আমাদের 6M ক্লাবে এনরোল করে ফেলতেন। এখানে কি শুধু ম্যাথ আপনারা পাবেন, শুধু ম্যাথ না, এখানে যে ম্যাথের পাশাপাশি যে বিজ্ঞানের বায়োলজি পার্টটা পাবেন। বিজ্ঞানের বায়োলজি পার্ট থেকে সম্ভবত 5-7 মার্ক থাকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ, যেখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। ইংরেজি ভোকাবুলারি পাচ্ছেন, ইংরেজি ভোকাবুলারি মেবি এবার মিজান স্যার পরীক্ষা নেবে, যিনি আমাদের ব্যাংকের ভোকাবুলারি ক্লাস নেবেন। আহ, উনি উনি খুব ভালো, আপনারা হয়তো বা আমাদের যারা রিটেন ক্লাস করছেন, বিসিএস ক্লাস করছেন, বা আমাদের ফেসবুকে ওনার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করছেন, উনি খুব সুন্দরভাবে আপনাদের ভোকাবুলারি পড়িয়ে দেবেন। আন্তর্জাতিক বিষয়াবলী শাহরিয়ার স্যার তো আছেন, সাম্প্রতিক ইস্যুর আলোচনা, মাত্র 700 টাকায়। 6M ক্লাব তো লস করে দিচ্ছে, 700 টাকায় এত কিছু দিচ্ছে, চিন্তা করা যায়। মানে 700 টাকায় এত কিছু দিচ্ছে ভাই। গণিতের জন্যই তো কমপক্ষে 3-4 হাজার টাকা, 3-4 হাজার টাকা এখানে চার্জ করা দরকার, 3 থেকে 4 হাজার টাকা চার্জ করা দরকার, এখানে মাত্র 700 টাকা এত কিছু দিচ্ছে। গণিতের পাশাপাশি বিজ্ঞান দিচ্ছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ দিচ্ছে, ইংরেজি ভূগোল দিচ্ছে, আন্তর্জাতিক বিষয়াবলী দিচ্ছে, সাম্প্রতিক ইস্যু দিচ্ছে। তাই আপনারা, আপনারা এটা একটা বোনাস দিচ্ছে, আপনাদের একটা বোনাস দিচ্ছে 700 টাকা। 700 টাকা কিছুই না, একটা জাস্ট চিন্তা করেন, আপনারা যে প্রাইভেট পড়ছেন, আপনারা যে প্রাইভেট পড়ছেন, সম্ভবত 12টা লেকচারে 1,000 টাকা দিচ্ছেন, তাই না? মনে পড়ে কিনা, 12টা লেকচারে 1,000 টাকা। অনেকে অনেকে বলে যে 700 টাকা 6M ক্লাবে, 700 টাকা এত। আপনারা যখন প্রাইভেট পড়ছেন 12টা লেকচারে 1,000 টাকা দিচ্ছেন, এখানে আপনার কতগুলো লেকচার হবে চিন্তা করে দেখছেন? 2 মাস ধরে আপনি 700 টাকা দিচ্ছেন। আর আপনি, মানে আপনি বলতেছেন এটা বেশি, আপনারা বলতেছেন এটা বেশি। এই জন্য আরফিন ভাই বলে যে কেউ যদি 6M ক্লাবে টাকা নিয়ে কোনো কথা বলে, কোনো বার্গেনিং করে, তাকে 6M ক্লাব থেকে ব্লক করে দাও। তার 6M ক্লাবে আসা দরকার নেই। এত কিছু দেওয়ার পর কেউ যদি বলে যে টাকা বেশি হয়ে যাচ্ছে, তার জন্য 6M ক্লাব না। তো যারা এখন এনরোল করেন নাই, আপনারা এনরোল করে ফেলেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। শুভ হোসেন, সকালে উঠতে সমস্যা হয়? সকালে উঠতে সমস্যা হলে আপনি আজকে জয়েন করে ফেলেন, দেরি করিয়েন না। আজকে এই যে আজকে আপনি সকালে উঠে সেশনটা করলেন না, এটা আপনি বেনিফিট পাচ্ছেন না? সকালে উঠলেই বেনিফিট আপনার। আর সকালবেলাটা হচ্ছে আপনি উঠে ধরেন এখানে ভালো একটা মার্কস আপনার ক্যারি করতেছে, এখানে গণিত, বায়োলজি, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, ভোকাবুলারি, ভোকাবুলারি তো এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না, আন্তর্জাতিক, তার মানে এখানে ভালো একটা মার্কস পাচ্ছেন। একটা ক্লাস করে কমপক্ষে 1-2 মার্ক আপনি পাচ্ছেন সকালবেলা উঠে। তাহলে আপনার এই মার্কটা আপনি নিয়ে নেন। হ্যাঁ, এই ফারহানা সুন্দর একটা কথা বলছেন, যে 6M ক্লাবে শুধুমাত্র কল দিয়ে ঘুম থেকে ওঠানোর জন্যই 700 টাকা চার্জ করা দরকার।
শুধুমাত্র কল দিয়ে ঘুম থেকে ওঠানোর জন্য 700 টাকা চার্জ করা দরকার। সুন্দর একটা কথা বলছেন। সায়দা বলছেন, আমি প্রতিবার এনরোল করি কিন্তু শেষমেশ ক্লাসে জয়েন করতে পারি না ঘুমের জন্য। আপনি ঘুম থেকে উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে চেয়ার টেবিলে বসবেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি কখনো সেশনে জয়েন করবেন না। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে যদি ঘুম ধরে, আপনি হাঁটবেন, কানে হেডফোন লাগিয়ে হেঁটে হেঁটে সেশনগুলো করবেন, হেঁটে হেঁটে সেশন করবেন। আর এবারের সেশনগুলো মিস করিয়েন না। আপনাদের এখানে 47 BCS এর জন্য এটা এখানে অনেক অনেক আপনাদের উপকারে আসবে। অ্যানালাইসিসগুলোর পিডিএফ পাওয়া যাবে। এটা 6M ক্লাবের হচ্ছে আমাদের ম্যানেজার বা এখানে কোঅর্ডিনেটর যারা আছে, তারা বলতে পারবে। আর যেহেতু 6M ক্লাবের হচ্ছে কোনো রেকর্ড থাকে না, আপনারা সেশন মিস করলে তো পুরাই লস। সেশনটা মিস করলে পুরাই লস। আপনি মূল কোর্সে আসেন তো, ম্যাথের রিভিশনটা কিভাবে স্বল্প সময়ে সাজাতে পারি। মমিন, আমি যেটা বলবো, আমি যে এখানে ওই যে প্রথমে যে 18টা টপিক দিয়েছি, 18টা টপিক আমাদের যে ম্যাথ লেকচার বুক আছে টাইপ ভিত্তিক সাজানো, ওই প্রত্যেকটা টাইপ থেকে আপনি একটা বা দুইটা করে ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করেন। ওই 18টা টপিক আগে শেষ করে ফেলেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কি পুরো রিভাইজ করবে? আন্তর্জাতিক বিষয়াবলী, হ্যাঁ, এখানে শারির ভাই যেহেতু আন্তর্জাতিক বিষয়াবলী, হ্যাঁ, এটা পুরোপুরি আপনি রিভিশন হয়ে যাবে। 6M ক্লাবে জয়েন দেওয়ার পর থেকে আমি এখন অটো 30 মিনিট আগে। বাহ, মহেশনা স্বর্ণার আপনার অনেক উন্নতি হয়েছে। ওই, হ্যাঁ, ওয়েবসাইটে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনাদের আজকের যে সিলেবাস অ্যানালাইসিসের পিডিএফটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। গণিত বইটা, গণিত বইটা হচ্ছে এটা আমাদের পিটিএ এর ভর্তি স্টুডেন্টদের জন্য। গণিত বইটা মূলত আমাদের পিটিএ তে ভর্তি স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা তাহলে শেষ করি। ভাই, আমি অনেক হতাশার ভিতরে ছিলাম। ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট আছি কিন্তু সপ্তাহে 2টা ক্লাস, আমি মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। তাই মনে হয় জয়েন করা ভালো হবে, কাউন্সিলরের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, আপনি ফাউন্ডেশন, আপনার যদি ফাউন্ডেশন ব্যাচটা তো মূলত অনার্স পড়ুয়া স্টুডেন্টদের জন্য, ওখানে যারা হচ্ছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরি পড়াশোনা করবে তাদের জন্য। এই জন্য ওখানে শুক্র শনি 2 দিন ক্লাস রাখা হয়েছে, তারপর সপ্তাহে 2 দিন পরীক্ষা রাখা হয়েছে, তবে সেটা রাত 10টায়। এখন আপনার যদি মনে হয় যে না, আমি আর একটু বেশি পড়তে পারবো, আপনি এখানে ক্লাব আছে, আপনি ক্লাবে জয়েন করতে পারেন, পাশাপাশি নিজের থেকেও পড়তে পারেন। কারণ আপনার সাথে তো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে আমাদের রেগুলার ব্যাচের সব ক্লাস রেকর্ড সব কিছু দিয়ে দেওয়া হয়। আর আপনি ক্লাবে থাকলে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার একটা অভ্যাস হলো, আপনি ক্লাবে থেকে 1 ঘন্টা আপনি এখানে ক্লাবে সেশন করলেন। এরপরে উঠে আপনি একটু চা নাস্তা খেয়ে আপনি হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনা করলেন, পড়াশোনা করে আপনি আপনার কাজে বেরিয়ে গেলেন। তাহলে সকালে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি হলো, আপনার চাকরি পড়াশোনা হলো, একাডেমিক পড়াশোনার আপনি সুযোগ পাচ্ছেন। আমার একটা ফার্স্ট বিসিএস, আমাদের লেকচার বুকটা থেকে ম্যাথ করলে কি এনাফ? তো সে বলছে হ্যাঁ, ইনশাল্লাহ এটা এনাফ। আমাদের লেকচার বুকে প্রায় 1000 প্লাস ম্যাথ আছে। তাই সবসময় কোনো একটা বিষয় নিয়ে ভাবতে ভাবতে মাথা একদম ভারী হয়ে থাকে, এখান থেকে বের হবো কিভাবে, এর জন্য পড়াশোনা হচ্ছে না। হ্যাঁ, এটা তো আমাদের এখানে এই যে মেন্টাল হেলথ সেশনের আয়োজন করা হয়, সেখানে আপনি এই বিষয়গুলো জানাতে পারেন। আহ, তিনি আপনাকে সঠিক সমাধান দিতে পারবেন। এই বিষয়ে আসলে আমি ভালো কোনো সমাধান দিতে পারবো না। লাবণ্য, হ্যাঁ, ক্লাস মোটামুটি শেষ। যদিও 6M ক্লাবের সকালের সেশন মিস হয়, ক্লাবের মেম্বার এত ভালো যে বিস্তারিত সেশনে একটা নোট লিখে গ্রুপে শেয়ার করে দেন। হ্যাঁ, ক্লাবের মেম্বাররা খুবই ভালো। তবে ওই নোট পড়ার থেকে আপনি ক্লাবে মানে লাইভ সেশনে জয়েন করলে বেশি উপকৃত হবেন। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে ভাই, ম্যাথ তো বইয়ের মধ্যে সমাধান আছে, মানে অনেক জায়গায় সমাধান আছে। এখন ম্যাথের আমি একটা সেশন নিলাম, আপনি ওখানে গিয়ে পোস্ট পড়ার অপেক্ষা রইলেন, ওখানে পোস্ট পড়ে আপনি কি বুঝবেন? ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী সেশনে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ যখন করবো সেখানে আপনাদের সাথে দেখা হবে।